ইনফরমেশন চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনার সহযোগী পার্টনার অ্যাডভার্টাইজিং এজেন্সি। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। ভূতের অস্তিত্ব নিয়ে তর্ক থাকলেও আত্মা কিন্তু অবিনশ্বর। মানুষ মারা যায় ঠিকই, কিন্তু আত্মা কিন্তু মরে না। আত্মা শুধুমাত্র তার পোশাক পরিবর্তন করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু করছি আজকের উপস্থাপনা। হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ভৌতিক। ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে। দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি। বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না। অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই, এই তোমাদের মত। ভূতের কথা তোমাদের মতন এতদিন আমিও বিশ্বাস করতাম না। অনেক জায়গায় ভূত দেখার আমন্ত্রণ পেয়েছি, পোড়ো বাড়িতে রাত কাটিয়েছি, ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি। কিছু চামচিকে আর শেয়াল ছাড়া আর কিছু নজরে পড়েনি। ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম। এমন সময় ব্যাপারটা ঘটল। আমাদের পাশের বাড়িতে থাকে সমর্পিতা রায়। মেয়েটি দেখতে যেমন সুন্দর, লেখাপড়াতেও তেমনই উৎসাহী। বিয়ে পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে আসতো। সেই সময়ে তার বিদ্যা বুদ্ধি পরখ করার সুযোগ আমার হয়েছিল। তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো। খুব ছোটবেলা থেকেই তাকে দেখেছি। ইদানিং আবার অনেক দিন সমর্পিতার সঙ্গে দেখা হয়নি। শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথায় বেড়াতে গেছে। এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি, বাইরে ঝড়ের আভাস। জানলা দরজার পর্দাগুলো দমকা বাতাসে উড়ছে। দু এক ফোঁটা বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল, কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছা করছিল না। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল। ভাবলাম ঝড়। চোখ ফিরিয়ে কিন্তু অবাক হলাম। সমর্পিতা এসে দাঁড়িয়েছে, উস্কো খুস্কো চুল, পাংশু মুখ। আরে সমর্পিতা যে! কি ব্যাপার, কবে ফিরলে? বইটা মুড়ে প্রশ্ন করলাম। সমর্পিতা কাউচে আমার পাশে বসলো। এই তো দিদিমণি, একটু আগে জামা কাপড় ছেড়েই না আপনার কাছে চলে এসেছি। কি ব্যাপার? মনে হলো সমর্পিতার বোধহয় জরুরি কোনো কথা বলবার আছে। আচ্ছা বলছি, আপনার হাতে একটু সময় হবে? আসলে না, আপনার সাথে আমার একটু কথা আছে। আরে অফুরন্ত সময় আছে, বলো বলো বলো, তোমার কি কথা? আচ্ছা দিদিমণি, আপনি ভূতে বিশ্বাস করেন? এই প্রশ্ন হাজারবার হাজার জায়গায় শুনেছি। সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, আরে কি বলতে চাইছো বলো। মৃত্যুর পরে না মানুষ শেষ হয়ে যায় না দিদিমণি। আপনি ভূত বলুন কিংবা আত্মা বলুন, তারা কিন্তু আছে জানেন। মাঝে মাঝে না তারা দেখাও দেয়। বুঝলাম কোনো কারণে সমর্পিতা খুব উত্তেজিত হয়েছে। অনেকেরই রজ্জুতে সর্পভ্রম হয়। আধো অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে, কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুলে
মনে করে অশরীরী কিছু একটা দেখেছে। সমর্পিতার পিঠে হাত রেখে বললাম, বলো বলো, মাথা ঠান্ডা করে বলো তো কি হয়েছে। সমর্পিতা কোঁচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল, তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো। আপনি বোধহয় জানেন দিদিমণি, লখনৌতে আমার একজন পিসি আছেন। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছেই শুনেছি। তিনি কোনো একটা স্কুলের শিক্ষিকা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই পিসির কথাই বলছি। পিসি আমার বৈজনাথ শিক্ষা সদনে পড়ান। আর তাছাড়া অনেক দিন ধরেই পিসি আমাকে লিখছেন তার বাড়ি যাওয়ার জন্য, তার সাথে দেখা করার জন্য। কিন্তু এই একটার পর একটা ঝঞ্ঝাটে আর যাওয়াটা হয়ে উঠছে না। এখন তো পরীক্ষাটাও শেষ, তাই ভাবলাম হাতে তো এখন অফুরন্ত সবাই, তাই একবার ঘুরেই আসি। তাই মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনাই হয়ে গেলাম। আমি কাউচের ওপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম। আপনাকে একটা কথা বলবো দিদিমণি, হয়তো আপনি শুনলে হাসবেন। এই যাত্রাটাই আমার প্রথম রেলযাত্রা, কাজেই উৎসাহের কোনো অন্ত ছিল না আমার। প্রত্যেকটা স্টেশনেই ট্রেন থেকে নামছি আর প্ল্যাটফর্মের মধ্যে পায়চারি করতে আরম্ভ করে দিচ্ছি। গার্ডের হুইসেলের শব্দ শোনা মাত্রই ছুটতে এসে কামরায় উঠে পড়ছি। কিন্তু জানেন, একটা স্টেশনে এসে না ভয়ানক বিপদের সম্মুখীন হলাম। কি, তারপর ট্রেন ছেড়ে দিল তো? একটা স্টেশনে নেমে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ দেখলাম একটা বছর 8-10 মেয়ে, বেশ ফুটফুটে চেহারা, জানেন, কোচকানো চুল, পরনে একটা নীলচে রঙের ফ্রক, আমাকে না হাত নেড়ে ডাকছে। প্রথমে ভাবলাম আমারই বোধহয় ভুল, মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে। কিন্তু জানেন, এদিক ওদিক চেয়ে দেখলাম ধারে কাছে কেউ নেই। মেয়েটিকে তো দেখে বাঙালি বলেই মনে হলো। প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগই সব অন্য জাতের জটলা। মেয়েটির চোখে চোখাচোখি হতেই সে আমায় হাতছানি দিয়ে ডাকলো। ভাবলাম বিদেশে একটা বাচ্চা মেয়ে, হয়তো নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে স্বজাতি দেখে হয়তো সাহায্য চাইছে। মেয়েটির দিকে এগিয়ে গেলাম। মেয়েটি দাঁড়িয়েই ছিল। আমি এগোতে সে চলতে শুরু করলো স্টেশনে বিশ্রাম কক্ষের দিকে। বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষেই বোধহয় তার কোনো আত্মীয় বা আত্মীয়া বিপদে পড়েছেন, কিংবা হয়তো হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু না, বিশ্রাম কক্ষের সামনে একটু দাঁড়িয়েই মেয়েটি ঘাড় ফিরিয়ে আমার দিকে দেখে আবার হাত নেড়ে ডেকে আরও এগিয়ে গেল। এধারে একটা বকুল গাছ, অজস্র বকুল ঝরে পড়েছে পথের ধারে। পাশে স্টেশনের সীমানার রেলিং। মেয়েটি তার কাছে গিয়ে দাঁড়ালো। আমিও আরও জোরে জোরে হেঁটে হেঁটে মেয়েটির কাছে গিয়ে দাঁড়ালাম। আর ঠিক সেই সময় তারপর কি হলো? হুইসেল দিয়ে ট্রেনটা ছেড়ে দিল। এদিকে চেয়ে দেখি মেয়েটাও উধাও, এক নিমেষে যেন কোথাও মুছে গেল। আমি ট্রেনের দিকে ছুটলাম, কিন্তু ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। এই তোমার ভৌতিক গল্প? আরে, মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে। বয়স কম হলে হবে কি, মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে। এখনো কিন্তু আমার কাহিনী শেষ হয়নি দিদিমণি। বেশ, বলো বলো, বলে যাও। আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল হওয়ার কথাটাও তাকে জানালাম। তিনি পরে স্টেশনে ফোন করে জানিয়ে দিলেন যাতে আমার বিছানা আর সুটকেসটা নামিয়ে রাখা হয়। এর পরের ট্রেন আবার রাত্রি 9টায়। হাতে অঢেল সময়। সমস্ত বিশ্রাম কক্ষগুলোকে
তন্ন তন্ন করে খুঁজলাম। কয়েকজন দেহাতি যাত্রী শুধু বসে রয়েছে সেখানে, কিন্তু জানেন, মেয়েটি কোথাও ছিল না। স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙাওয়ালাকেও মেয়েটির কথা জিজ্ঞাসা করলাম, তারাও কিছু বলতে পারল না। আশ্চর্য লাগলো, চোখের সামনে থেকে মেয়েটি নিশ্চিহ্ন হয়ে গেল কি করে? আর তাছাড়া এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় বা সরে যেতে পারে সে? কিন্তু আশ্চর্য হবার আমার আরও অনেক কিছু বাকি ছিল। রাত 7টা নাগাদ সারা স্টেশনে কেমন যেন হইচই পড়ে গেল। সবাই খুব ব্যস্ত। গিয়ে খবর নিতেই চমকে উঠলাম, দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে নাকি একটা মালগাড়ির প্রচণ্ড ধাক্কা লেগেছে। অনেক লোক নাকি আহতও হয়েছে, মারাও গেছে বেশ কয়েকজন। আপাতত সব গাড়ি বন্ধ। দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে, আর স্টেশন মাস্টারের ঘরের সামনে প্রচণ্ড ভিড়। আসলে অনেকেই তার আত্মীয় স্বজনদের খবর নেওয়ার জন্য ব্যাকুল। ভিড় কমতেই খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনের 4খানা বগি নাকি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সামনের 3 নম্বর বগিতেই জানেন আমার থাকার কথা ছিল। সেই মুহূর্তে নতুন করে আবার মেয়েটার কথা মনে পড়লো। জানেন, মেয়েটি যদি তখন আমাকে হাতছানি দিয়ে না ডাকতো, তাহলে ভাবুন তো। তারপর সেই রাতেই 2টো টেলিগ্রাম করলাম, একটা আমার কলকাতার বাড়িতে আর একটা লখনৌতে পিসির কাছে। লিখে দিলাম যে ভাগ্যক্রমে এই দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। পথে একটা স্টেশনেই আপাতত নেমে পড়েছি। লাইন ঠিক হতে আরও দিন 2 সময় লাগবে, আর তারপর আমি আবার লখনৌর উদ্দেশ্যে রওনা হব। তারপর সারা রাত জানেন ওই মেয়েটার কথাই ভাবলাম। বিধাতার আশীর্বাদের মতো সেদিন যদি ওই বাচ্চা মেয়েটা আমার প্রাণ রক্ষা না করত, আর দেখুন আমার প্রাণটা রক্ষা করেই কাজটা শেষ করে সে কোথায় যেন মিলিয়ে গেল। পরের দিন 11টা নাগাদ লখনৌ পৌঁছেছিলাম। স্টেশনে পিসি এসেছিলেন অবশ্য। খুব ছোটবেলায় জানেন তাকে দেখেছিলাম, কিন্তু চিনতে কোনো অসুবিধা হয়নি। পিসির চেহারা আগের মতোই আছে। প্রণাম করতেই তিনি একেবারে বুকে টেনে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, থাক থাক মা, খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবরটা পড়ার পর আমার যা অবস্থা হয়েছিল সেটা তোকে বলে বোঝাতে পারবো না রে মা। কেবল মনে হচ্ছিল এর জন্য আমিই একমাত্র দায়ী। কেন যে আমি তোকে বারবার আসতে বলেছিলাম। তারপর তোর টেলিগ্রামটা পেয়ে আমার প্রাণ ফিরল। কি ব্যাপার বলতো? সব ব্যাপারটা বললে হয়তো পিসি বিশ্বাস করতেন না, বিশেষ করে পিসি যখন আমার স্কুলে বিজ্ঞান পড়ান। কাজেই মেয়েটার ব্যাপারটা পুরোপুরি চেপে গিয়েই বললাম, আরে পিসি তুমি চিন্তা করো না, চা খেতে একটা স্টেশনে নেমেছিলাম আর তারপরই জানো ট্রেনটা ছেড়ে দিল। ছুটে গিয়েও আর ট্রেনটা ধরতে পারলাম না। যাক, ভগবানই তোকে বাঁচিয়েছে। জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে। তারপর দুজনে মিলে টাঙায় উঠলাম। প্রায় আধ ঘন্টা পথ চলার পর অবশেষে পিসির নির্দেশে একটা বাড়ির সামনে টাঙাটা থামল। পিসি নেমে চিৎকার করলেন, সুন্দর, এই সুন্দর। আর সেই চিৎকার শুনে এক ছোকরা নেমে এলো। আমার সুটকেস আর বিছানা নিয়ে ওপরে চলে গেল। আমিও পিসিকে অনুসরণ করে পিসির পেছন পেছন ওপরে উঠতে লাগলাম। একটা মাঝারি সাইজের ঘরের দিকে আঙুল দেখিয়ে পিসি বললেন, আয় মা, ঘর দিয়ে আয়। ওই ঘরটা তোর। যা গে জামা কাপড়টা ছেড়ে নে, আমি তোর জলখাবারের বন্দোবস্তটা করছি। শরীরটা খুব ক্লান্তই ছিল। ঘরের মধ্যে ঢুকে তাই একটা চেয়ারের ওপর নিজেকে এলিয়ে দিলাম। একটা কোণে একটা টেবিল রাখা ছিল, তার উপর একটা বাতিদান, একটা আলনা, ছোট একটা খাট, দেওয়ালে গোটা 3 ছবি।
সামনের ছবিটার দিকে তাকাতেই সমস্ত শরীরটা যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠল। উঠে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো কালো একটা ছায়া আমাকে যেন আবৃত করে ফেলেছে। ঘর থেকে তাড়াতাড়ি বাইরে চলে এলাম। তারপর ডাকলাম, পিসি, ও পিসি, গেলে কোথায়? একবার শোনো এদিকে। পিসি বোধহয় নিচে রান্নাঘরে ছিলেন, তাই কোনো সাড়া পেলাম না। কিন্তু পিসিকে যে আমার একান্তই প্রয়োজন। আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে গেলাম। তারপর ডাকলাম, ও পিসি, শুনছো? গেলে কোথায় গো? একবার শোনো এদিকে। এতক্ষণে পিসি আমার ডাক শুনলেন। হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন, কিরে, কি হয়েছে? একটু এই ঘরে এসো তো। আরে এসো না, একটু দরকার আছে, এসো। আমি ছুটে ওপরের ঘরের কাছে এসে দাঁড়ালাম। হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে। কি হলো রে তোর? শরীর খারাপ হয়নি তো? এত ঘামছিস কেন তুই? জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দুগুলোকে মুছতে মুছতে বললাম, আরে না না, আমার শরীর ঠিক আছে। কিন্তু শোনো শোনো, এই ছবিটা কার গো? এই যে গো, এই ছবিটা। হাত দিয়ে সামনের ফটোটাকে দেখালাম। পিসি বললেন, ও, এটা এটা তো টুনুর ফটো, আমার মেয়ে টুনু। কি বলছো? তোমার মেয়ে? তুই ওকে কোনোদিন দেখিসনি? কি বলতো, তোর জন্মাবার বছরখানেক আগেই টুনু মারা গেছে রে। টাইফয়েড হয়েছিল। তখন ওর বয়স প্রায় 8 বছরের কাছাকাছি। কিন্তু কি রে, কি বলবি বল? পিসি, আমি একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে? আগে তুই কথাটা তো বল, তবেই তো বুঝবো বিশ্বাস করব কি করব না। কথাটা বলে তো দেখ। জানো পিসি, টুনুদের সঙ্গে না আমার দেখা হয়েছিল গো। হ্যাঁ গো। আমার কথা শেষ হবার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন। ভাবলেন নিখাত মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। একটু একটু করে সবটা বললাম। যখন শেষ করলাম, পিসির চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। পিসি স্কুলে বিজ্ঞান পড়ান, কিন্তু আমার এই কথা শোনার পর তিনি কিন্তু একটাও প্রতিবাদ করলেন না, অবিশ্বাসও করলেন না। শুধু বললেন, তোকে যে কি বলবো সে ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না। শুধু এটাই বলবো, আমার টুনুই তোর প্রাণটা বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা আপনিই বলুন দিদিমণি, এটা কি করে সম্ভব? মারা যাওয়ার পরও কি আত্মার দেহে মায়া, দয়া এসবের আকর্ষণ থাকে? আচ্ছা, নিজেদের আত্মীয়দের বাঁচানোর জন্য তারা কি মানুষের দেহ ধারণ করে আবার এই পৃথিবীতে ফিরে আসতে পারে? আপনার কি মনে হয় দিদিমণি? বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আম গাছের একটা ডাল জানলার পাল্লায় মাথা ঠুকছে অনবরত। জলের ঝাপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে। সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম। কি উত্তর দেব সমর্পিতার প্রশ্নের? চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করবার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে, তাও কি সম্ভব? আশা করি আজকের উপস্থাপনা তোমাদের ভালো লেগেছে। আমাদের উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ,
তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে তা শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমাদের এইটুকু প্রচেষ্টাই আমাদের আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, ফেরত আসবো আবার আগামী সপ্তাহে।